স্বাগত সবাইকে আমার বাংলায়। ইউজিসি নেট সিলেবাসে ইউনিট 10-এর তোমাদের অ্যারিস্টটলের পোয়েটিক্স পড়তে হয়। আমরা জানি অ্যারিস্টটলের পোয়েটিক্স আসলে গ্রিক ভাষায় লেখা, কাজেই আমরা আসলে যা পড়ি তা হলো পোয়েটিক্সের বাংলা ভাষার বিশ্বস্ত অনুবাদ শিশির দাসের কাব্যতত্ত্ব বইটি। বইটিতে অ্যারিস্টটলের পোয়েটিক্স গ্রন্থের অনুবাদের শুরুতে তিনি একটা দীর্ঘ ভূমিকা লিখেছেন। সেই ভূমিকা অংশটিও তোমাদের ইউজিসি নেট পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাই বাংলার নেট সেট প্রস্তুতিতে আজকে আমার বাংলার আলোচনায় থাকছে শিশির দাসের কাব্যতত্ত্বের ভূমিকা অংশ থেকে প্রশ্ন আলোচনা। এছাড়া বাংলা নেট সেট প্রস্তুতিতে বা অন্যান্য আলোচনা নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে নাও আমার বাংলা চ্যানেলটা। শিশির দাস কাব্যতত্ত্বের ভূমিকায় গ্রিক সাহিত্যের ভারতবর্ষ তথা বাংলা সাহিত্যে কিভাবে পরিচয় হলো সেই প্রসঙ্গ ধরে আলোচনা শুরু করেছেন। এরপর কাব্যতত্ত্বের অনুবাদ, পাণ্ডুলিপি, অ্যারিস্টটলের পরিচয় দিয়ে পোয়েটিক্সের উপজীব্য বিষয় প্রসঙ্গে গ্রিক সাহিত্যের কথা বলেছেন। পরিশেষে অ্যারিস্টটলের পোয়েটিক্স গ্রন্থটি সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। আমরাও ভূমিকা অংশ অনুযায়ী পরপর আলোচনা করব। তাই প্রথমে গ্রিক সাহিত্যের সঙ্গে বাংলা সাহিত্যের পরিচয়। অ্যারিস্টটল কবিদের বিষয় নামে 3 খণ্ডে একটি বই লিখেছিলেন। রোস্তগণের মতে বইটি সম্ভবত আলেকজান্ডারের জন্য রচিত হয়েছিল। প্রসঙ্গত বলি, এই বইটিতেই প্লেটোর সঙ্গে অ্যারিস্টটলের যে মতপার্থক্য তার সূত্র প্রথম পাওয়া গিয়েছিল। গ্রিক সাহিত্যের সঙ্গে বাংলা সাহিত্যের পরিচয় হয়েছিল মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে। মহাকাব্য রচয়িতাকুলের মধ্যে ইলিয়ড রচয়িতা কবি যে সর্বোপরি শ্রেষ্ঠ ইহা সকলে জানেন। মধুসূদনের এই বাক্যটি ভারতবর্ষে সর্বপ্রথম হোমার তথা গ্রিক সাহিত্যের প্রশস্তি। মাইকেল মধুসূদন দত্ত অ্যারিস্টটলকে বলেছেন উরূপাখণ্ডের অলঙ্কার শাস্ত্র গুরু। মাইকেলই প্রথম অ্যারিস্টটলের কাব্যতত্ত্বের ৪র্বিংশ অধ্যায়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। বাঙালির গ্রিক চর্চার ফল হল মেঘনাদবধ কাব্য। এর কাহিনী রামায়ণের এবং গঠন হোমারের। এরপর আসি কাব্যতত্ত্বের ইংরাজি অনুবাদ প্রসঙ্গে। শিশির দাস এখানে কাব্যতত্ত্বের কিছু ইংরাজি অনুবাদের সাল এবং কারা করেছেন তার একটা উল্লেখ করেছেন। তোমাদের ইউজিসি নেট পরীক্ষায় এই অংশ থেকে ছক আকারে প্রশ্ন আসতে পারে। যেমন 1788 খ্রিস্টাব্দে করেছেন হেনরি জেমস পাই, 1789 খ্রিস্টাব্দে করেছেন টমাস টোয়াইনিং, 1794-তে জেমস মুর, 1811-তে টেলর, 1895-তে স্যামুয়েল বুচারের অনুবাদ পাওয়া যায়। কাব্যতত্ত্ব পাঠ্যপুস্তক হিসাবেই প্রথম শিক্ষিত জনসমাজের কাছে এসে পৌঁছেছিল। মেগা বিবলিয়ন মেগা কাকন এই বলে গ্রিক ভাষায় একটি প্রবাদ আছে। এই প্রবাদটির বাংলা অর্থ বড় বই মানেই বড় জঞ্জাল। কাব্যতত্ত্ব গ্রন্থটি আসলে অ্যারিস্টটলের গ্রিক সাহিত্য সমাজ বিষয়ক বক্তৃতার নোটস, অর্থাৎ বলা যেতে পারে একটা খসড়া মাত্র, কোনো চিন্তাভাবনা করার একটা বই রচনা নয়। মার্গলিউস কাব্যতত্ত্ব গ্রন্থটির সংক্ষিপ্ততার জন্য এর সঙ্গে পাণিনির সূত্রের তুলনা করেছেন। এটি যেমন তোমাদের নেট পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নও আসতে পারে, কিংবা ইউজিসি নেটের যে প্রশ্ন প্যাটার্ন সেখানে মন্তব্য যুক্তির আকারেও এই প্রশ্নটা দিতে পারে। কাব্যতত্ত্ব গ্রন্থটির মূল গ্রিক সংস্করণ প্রকাশিত হয়েছিল 1508 খ্রিস্টাব্দে, যেটি করেছিলেন জর্জ ভাল্লো। আর এর 10 বছর আগে 1498 খ্রিস্টাব্দে জর্জ ভাল্লো গ্রন্থটির ল্যাটিন অনুবাদ প্রকাশ করেছিলেন। এবার আসি পাণ্ডুলিপি প্রসঙ্গে। কাব্যতত্ত্বের আদর্শ গ্রিক পুঁথিরূপে যেটি গৃহীত হয়েছে সেটাকে বলা হয় পারি পাণ্ডুলিপি। এটি দ্বাদশ শতাব্দীতে লেখা। তবে কাব্যতত্ত্বের সর্বপ্রাচীন যেটি পাণ্ডুলিপি বলে ধরা হয় সেটি হচ্ছে আরবি অনুবাদ আবুল বশার মত্তা কৃত, বা আবুল বশার মত্তা এই আরবি অনুবাদটি করেছিলেন। তবে এই আরবি অনুবাদটি হয়েছিল 8ম শতাব্দীর একটি সিরীয় অনুবাদ থেকে। সিরীয় অনুবাদটি যে গ্রিক পাণ্ডুলিপি থেকে করা হয়েছিল তা পাওয়া যায়নি। তবে সিরীয় অনুবাদের সামান্য অংশ পাওয়া গেছে, তা অধ্যাপক মার্গলিউস সম্পাদনা করেছেন। যেহেতু সিরীয় অনুবাদের সামান্য অংশ পাওয়া গেছে এবং সিরীয় অনুবাদ যে গ্রিক পাণ্ডুলিপি থেকে করা হয়েছিল সেটি পাওয়া যায়নি, তাই এই আরবি অনুবাদটিকে সর্বপ্রাচীন পাণ্ডুলিপি বলে ধরা হয়। সর্ব আধুনিক পাঠ ও সংস্করণ হল 1965 খ্রিস্টাব্দে অক্সফোর্ড থেকে রাডলফ ক্যাসেল প্রকাশিত সংস্করণটি।
এবার আসি অ্যারিস্টটল প্রসঙ্গে। অ্যারিস্টটল প্রসঙ্গে তোমাদের আগেও অনেক আলোচনা করা হয়েছে, এখানে কিছু কিছু অংশ তুলে ধরব। অ্যারিস্টটল 16 বছর বয়সে দর্শন পড়ার জন্য প্লেটোর কাছে এথেন্সে যান। এই পয়েন্টটা এই জন্যই বললাম কেন কি বিভিন্ন গ্রন্থে এই বয়স নিয়ে বিভিন্ন মতবাদ পাবে। কোথাও আছে 32 বছর বয়সে, কোথাও আছে 18 বছর বয়সে, তবে শিশির দাস লিখছেন 16 বছর বয়সে যান। অ্যারিস্টটল প্লেটোর সান্নিধ্য পেয়েছিলেন 19 বছর। প্লেটোর একাডেমিতে প্রধান অ্যারিস্টটল হতে পারেননি, কারণ তিনি এথেন্সের লোক ছিলেন না, তবে তিনি তার শ্রেষ্ঠ ছাত্র ছিলেন। অ্যারিস্টটল আসুসে, লেসবোস, ম্যাসিডনের পর এথেন্সে আবার ফিরে আসেন 335 খ্রিস্টপূর্বাব্দে। 49 বছর বয়সে এথেন্সে এসে বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন লাইজিউম নামে। প্রতিষ্ঠানটি তিনি উৎসর্গ করেন অ্যাপেল্লো লুকিওসকে। তবে এ প্রসঙ্গে সাধনবাবু বলেছেন যে অ্যাপেলোর অন্য নাম লাইজিউসের নামে উৎসর্গ করা হয়েছিল এই প্রতিষ্ঠানটি। অ্যারিস্টটলের 37 বছর বয়সে প্লেটোর মৃত্যু হয়। অ্যারিস্টটল তার নগরনীতি গ্রন্থ রচনার আগে 158টি সংবিধান নিয়ে আলোচনা করেছিলেন। অ্যারিস্টটল আলেকজান্ডারের জন্য হোমারের মহাকাব্যের টিকা রচনা করেছিলেন, সেটি লুপ্ত হয়ে যায়। তবে পণ্ডিতরা মতামত দেন যে ওই টিকার সারাংশই স্থান পেয়েছে কাব্যতত্ত্বের পঞ্চবিংশ পরিচ্ছেদে। 335 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি গ্রিক নাটকের একটি তালিকা তিনি রচনা করেছিলেন। দিওনুসিয়া নাটক প্রতিযোগিতায় বিজয়ীদের একটি তালিকাও অ্যারিস্টটল রচনা করেছিলেন বলে জানা যায়। এবার আসি গ্রিক সাহিত্য প্রসঙ্গে। খ্রিস্টপূর্ব 800 বছর আগে হোমার দুটি মহাকাব্য রচনা করেন। হোমার থেকে গ্রিক সাহিত্যের শুরু, অ্যারিস্টটল তাকে বলেছেন কবিশ্রেষ্ঠ। ট্র্যাজেডি ও মহাকাব্য ইউরোপীয় সাহিত্যের দুটি গ্রিকদের দান। অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব আলোচনা করেছেন কেবল গ্রিক সাহিত্য অবলম্বন করে। কাব্যতত্ত্বের মূল সূত্রগুলিকে রচনা করেছেন হোমার ও 3 প্রধান ট্র্যাজেডি রচয়িতা ইস্কাইলাস, সোফোক্লিস এবং ইউরিপিদিস প্রমুখদের লেখা থেকে। কাব্যতত্ত্বের আলোচনার প্রধান বিষয় ট্র্যাজেডি ও কমেডি। এই প্রশ্নটা অনেক সময় তোমাদের এসে থাকে। এটা উল্লেখই করেছেন শিশির দাস যে কাব্যতত্ত্বের আলোচনার প্রথম বিষয় ট্র্যাজেডি ও কমেডি, এই মহাকাব্য। তবে মুখ্য স্থান হিসেবে ট্র্যাজেডি এসেছে এবং ট্র্যাজেডি আলোচনার প্রসঙ্গে কোনো কোনো জায়গাতে বলতে গেলে কাব্যতত্ত্বের শেষ অংশে মহাকাব্য নিয়ে তিনি আলোচনা করেছেন। পৃথিবীর প্রথম ট্র্যাজেডি রচয়িতা ইস্কাইলাস। ইস্কাইলাসের লেখা থেকে জানা যায় বা ইস্কাইলাসের লেখা থেকে পাওয়া যায় ডেভিডের স্তোত্র, ঋগ্বেদের সূক্ত। সোফোক্লেস থেকে পাওয়া যায় গীতার নির্বেদ। তবে অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডির সর্বশ্রেষ্ঠ এবং আধুনিক কবি হলেন ইউরিপিদিস। তবে অবশ্যই তিনি এই আধুনিক বলে অ্যারিস্টটল গণ্য করেছেন সেটা কালের বিচারে, ভাবের বিচারে নয়। ইউরিপিদিসের রচনায় একদিকে সক্রেটিসের তীক্ষ্ণ কণ্ঠ, অন্যদিকে খ্রিস্টের পদধ্বনি শোনা যায়। এরপর শিশির দাস গ্রিক সাহিত্য আলোচনা প্রসঙ্গে কিছু গ্রিক সাহিত্যিকের নাম উল্লেখ করেছেন এবং তাদের রচনার বিষয়বস্তু বা কোন ধরনের রচনা লিখতেন তার উল্লেখ করেছেন। যে অংশটা তোমাদের অনেক সময় ছকের আকারে তোমাদের ইউজিসি নেট পরীক্ষায় দিতে পারে, তো ছকের আকারেই তোমাদের দেওয়া হলো। হেসিওদে দেবকাহিনী, সাফো কামনাদীপ্ত প্রেমের উজ্জ্বল গীতি তার লেখায় পাওয়া যায়। তুরতায়ুষ স্বচ্ছন্দ কাব্য কাহিনী, পিন্দার গাথা কবিতা। ইস্কাইলাসের লেখায় পাওয়া যায় ধর্মীয় বিশালতা বোধ। সোফোক্লেসের লেখায় নির্মম জগতের বিষণ্ণতা, আর ইউরিপিদিসের লেখায় পাওয়া যায় দার্শনিকতা ও মমত্ব বোধ। একইভাবে গ্রিক সাহিত্যর ওপর বাংলা সাহিত্যের উপর যে গ্রিক সাহিত্যের প্রভাব সেই অংশটাও লক্ষ্য করা। মাইকেলের লাবণে আছে ইস্কাইলাসের প্রভাব। রবীন্দ্রনাথের কর্ণকুন্তী সংবাদে কর্ণের মধ্যে পাওয়া যায় সোফোক্লেসের স্থিতপ্রজ্ঞা, আর গান্ধারীর আবেদনের গান্ধারীর মধ্যে লক্ষ্য করা গেছে ইউরিপিদিসের কারুণ্য। অ্যারিস্টটল তার নগরনীতি গ্রন্থের 10ম অধ্যায় বলছেন, আবল্য আমি ভালোবেসেছি হোমারকে, তাকে শ্রদ্ধা করি, সেজন্যই তার সম্বন্ধে কিছু বলতে দ্বিধা হয়, কারণ তিনি ট্র্যাজেডির সৌন্দর্যের প্রথম স্রষ্টা, প্রথম শিক্ষক। আয়োসোফোলাসের জগৎ অ্যারিস্টটলের মনকে তেমনভাবে নাড়া দেয়নি। অ্যারিস্টটল সম্বন্ধে এই মন্তব্য পোষণ করেছেন কিটো। অ্যারিস্টটল গ্রিক সাহিত্যের ধর্মীয় দিকটি সম্পূর্ণ অবহেলা করেছেন, এই মন্তব্য করেছেন এলস। এরপর শিশির দাস কাব্যতত্ত্বের ভূমিকা অংশে মূল পোয়েটিক্স গ্রন্থের বিশ্লেষণ করেছেন, যে সেখানে অ্যারিস্টটল কোন কোন বিষয়ে কেমন ধরনের আলোচনা করেছেন সেই নিয়ে একটা বিশ্লেষণ করেছেন।
সেখানে অনুকরণ তত্ত্বের প্রসঙ্গ এসেছে, প্লেটোর সঙ্গে অ্যারিস্টটলের কোথায় মতবিরোধ ঘটেছে তার প্রসঙ্গ এসেছে, এবং ট্র্যাজেডি, মহাকাব্য, গ্রিক নাটক, সে সময়কার গ্রিক সাহিত্য, এই সাহিত্য কেন্দ্রিক বিভিন্ন সূত্র তার বিশ্লেষণ করেছেন। এই ধরনের আলোচনাগুলো তোমরা পোয়েটিক্সের অন্যান্য পর্ব আলোচনায় পেয়ে যাবে। এর জন্য তোমরা প্লেলিস্ট ফলো করতে পারো।